ঢাকার বিকেলে কুয়াশা নেমেছে আগেভাগেই। আকাশে সূর্যের শেষ আলো লালচে রঙে মিশে আছে ধোঁয়ার সাথে। গাবতলীর দিকে ভিড় জমেছে, কেউ অফিস থেকে ফিরছে, কেউ চায়ের দোকানে বসে রাজনীতি আলোচনা করছে। সেই ভিড়ের মাঝে হঠাৎ মোবাইল স্ক্রিনে ভেসে উঠল এক বক্তব্য, যেটা মুহূর্তেই ভাইরাল হলো দুই বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বাংলায় নাকি বাংলাদেশিরা থাকে। দেশভাগের পর আপনারা কি করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন, পাঞ্জাবকেও ভাগ করেছিলেন। আন্দামানের সেলুলার জেলে যান, দেখবেন 90% বন্দী বাঙালি। বাংলাকে শায়েস্তা করতে পারবে না বলেই ভাগ করা হয়েছিল। এক মুহূর্তের জন্য যেন বাতাস থেমে যায়। বক্তব্যটা কেবল রাজনৈতিক নয়, এক জাতির গোপন ইতিহাসের দরজা খুলে দিল হঠাৎ। চায়ের দোকানের বৃদ্ধ মুক্তিযোদ্ধা আসতে বলেন, এই কথাটা এতদিনে কেউ বলল। এই যেন কোনো বক্তৃতা নয়, এ যেন ইতিহাসের গোপন গহ্বর থেকে ভেসে ওঠা স্বীকারোক্তি। মমতার বক্তব্যকে বোঝার জন্য ৭১ নয়, ফিরতে হয় ৪৭-এ। সেই বছর ব্রিটিশরা চলে গেলেও রেখে গেল এক দগদগে ক্ষত, ভাগ। ইতিহাসের নথি বলছে, বাংলাকে ভাগ করা হয়েছিল ধর্মীয় কারণে নয়, বরং শাসনের সুবিধার জন্য। ব্রিটিশ কর্মকর্তারা রিপোর্টে লিখেছিলেন, বেঙ্গল মাস্ট বি ডিভাইডেড ফর বেঙ্গল ক্যান নট বি রোল্ড। মানে বাংলাকে ভাগ করতেই হবে, কারণ বাংলাকে শাসন করা যায় না। ব্রিটিশ জানত এই ভূখণ্ডের মানুষ যুক্তিবাদী, বিদ্রোহী, তারা পরাধীনতাকে মানে না। কলকাতা ছিল তাদের প্রশাসনিক রাজধানী, কিন্তু রাজনৈতিক আন্দোলনেরও কেন্দ্রবিন্দু। এমন এক ভূখণ্ডকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে ভাগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা ভাষার মধ্যে ঢুকিয়ে দিল ধর্ম, ধর্মের মধ্যে রাজনীতি, তারপর এক কেটে দেওয়া রেখা, যা আজও দুই বাংলার বুকের মধ্যে লুকিয়ে আছে এক অদৃশ্য ছুরির মতো। ৪৭-এর সেই ছুরির দাগ মুছতে চেয়েছিল ৭১। বাংলার মানুষ বলেছিল, আমরা পাকিস্তানি নই, আমরা বাঙালি। এই ৪ শব্দই ছিল ৪৭-এর অন্যায্য বিভাজনের প্রতিক্রিয়া। মুক্তিযুদ্ধ ছিল কেবল পাকিস্তানের বিরুদ্ধে নয়, এটা ছিল ইতিহাসের বিরুদ্ধে এক জাতির প্রতিশোধ। যে বাংলা একদিন নিজের রাজধানী হারিয়েছিল, সেই বাংলা এবার নিজের পতাকা ফিরে পেল। কিন্তু স্বাধীনতার পর দেখা গেল, ব্রিটিশের জায়গায় নতুন এক ছায়া তৈরি হয়েছে। দিল্লি এখন নতুন কেন্দ্র, আর বাংলাদেশকে দেখা হয় তার বিচ্ছিন্ন সন্তান হিসেবে। ভারতের রাজনৈতিক ভাষায় ১৯৭১ এখনও ইন্দো পাক যুদ্ধ, যেখানে ভারতের গৌরব আছে কিন্তু বাংলাদেশের আত্মত্যাগ নেই। মমতা তাই যখন বলেন, বাংলাদেশ আমরা তৈরি করিনি, তোমরাই করেছ, তখন তিনি যেন এই বিকৃত ইতিহাসকেই উল্টে দেন। ভারতের পাঠ্য বই খুললেই দেখা যায় ১৯৭১-এর অধ্যায়ের নাম ইন্দো পাক ওয়ার অফ 1971। সেখানে লেখা আছে, ভারত পাকিস্তানকে পরাজিত করেছিল এবং একটি নতুন রাষ্ট্র জন্ম নেয়। কিন্তু সেই নতুন রাষ্ট্রের নাম, সেটা অনেক জায়গায় এক লাইনেই শেষ, এ নিউ কান্ট্রি কল্ড বাংলাদেশ। কোনো মুক্তিযুদ্ধ নেই, ৩০ লাখ শহীদের নাম নেই, কোনো নারী, কোনো শরণার্থী, কোনো বীর বাঙালির গল্প নেই। এই ইতিহাস বিকৃতি একদিনে হয়নি, এটা এক কৌশল। দিল্লি তার উপমহাদেশীয় আধিপত্যের গল্প রচনার সময় বাংলার আত্মত্যাগকে পরিপূর্ণভাবে শোষণ করেছে। তারা মুক্তিযুদ্ধ শব্দটিকেও পছন্দ করে না। তাদের কাছে সেটা ইন্ডিয়াস 1971 ভিক্টোরি, একটি দেশের স্বাধীনতাকে আরেক দেশের সামরিক অর্জনে রূপান্তরিত করা। এটাই উপনিবেশবাদের আধুনিক সংস্করণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই উপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে এক অভ্যন্তরীণ বিস্ফোরণ। তিনি জানতেন, এই কথা বললে দিল্লির চোখ রাঙানি আসবে, কিন্তু তার কণ্ঠে ছিল ইতিহাসের প্রতিধ্বনি। আন্দামানের সেলুলার জেলে যান, তিনি বলেছিলেন, দেখবেন ৯০% বন্দী বাঙালি, কারণ তারা ভয় পেত বাংলা নামের এই ভূখণ্ডকে। তার এই বক্তব্য কেবল ভারতের রাজনীতিকদের অস্বস্তি বাড়ায়নি, বাংলাদেশের তরুণ সমাজের মাঝেও আলোড়ন তুলেছিল। অনেকে বলেছিল, এই প্রথম একজন ভারতীয় নেতা ইতিহাসের প্রকৃত মুখ দেখালেন। দিল্লির সংবাদ মাধ্যমে পরদিন হেডলাইন, মমতা প্লেস বেঙ্গলি ন্যাশনালিজম কার্ড। কিন্তু এটি কোনো কার্ড ছিল না, এটি ছিল ইতিহাসের পর্দা সরানোর চেষ্টা। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, বাংলার ভাগ কোনো ধর্মীয় ঘটনা নয়, এটি ছিল রাজনৈতিক নিয়ন্ত্রণের একটি চতুর প্রক্রিয়া, যেখানে বাঙালিকে দুর্বল করতে চেয়েছিল কেন্দ্রীয় শক্তি, যাতে একদিন তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। যদি ভালোভাবে দেখা যায়, ৪৭ আর ৭১ আসলে একই গল্পের দুই খণ্ড। প্রথম খণ্ডে বাংলা হারিয়েছে নিজেকে, দ্বিতীয় খণ্ডে ফিরে পেয়েছে আবার সেই হারানো আত্মপরিচয়। কিন্তু ইতিহাসের ব্যাখ্যায় এই দুই সময়কে আলাদা করে দেখা হয়। ফলে মুক্তিযুদ্ধের আত্মা অনেক সময় অসম্পূর্ণ থেকে যায়। ব্রিটিশরা বাংলাকে ভাগ করে দিলেও ১৯৭১ সালে দিল্লি সেই বিভাজনের সুবিধাভোগী হয়ে উঠল। কারণ স্বাধীন বাংলাদেশের জন্মের পর ভারত চাইলেও এই নতুন রাষ্ট্র থাকবে তাদের প্রভাবলয়ের ভেতরে, যেখানে বন্ধুত্ব মানে নির্ভরতা আর কৃতজ্ঞতা মানে নীরবতা। এ কারণেই যখন মোদি বা রাহুল গান্ধী বিজয় দিবসে বক্তব্য দেন আর সেখানে বাংলাদেশ শব্দটি উচ্চারণ করেন না, তখন কেউ প্রতিবাদ করে না, কারণ ইতিহাস বিকৃত হয়েছে, কিন্তু আমাদের মস্তিষ্কে তার প্রতিরোধ করে ওঠেনি।
আজও যখন বাংলাদেশ তার অর্থনৈতিক সাফল্য বা প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে গর্ব করে, দিল্লি সেটাকে দেখে ভারতের আশীর্বাদ হিসেবে। এই মানসিকতা শুধু অহংকার নয়, এটি উপনিবেশিক মানসিকতার ধারাবাহিকতা। তবু ইতিহাস কখনো পুরোপুরি চাপা পড়ে না। প্রতিবার কেউ যখন সত্য উচ্চারণ করে, সে যেন নতুন এক জাতির ঘুম ভাঙিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা তেমনই এক জাগরণ। তিনি রাজনীতি করেন ঠিকই, কিন্তু তার কণ্ঠে সেই দিন ইতিহাস কথা বলেছিল। তিনি যেন স্মরণ করিয়ে দিয়েছিলেন, বাংলাকে শাসন করা যায় না, বাংলা কেবল জেগে ওঠে যখন তাকে দমিয়ে রাখতে চাওয়া হয়। এই প্রজন্ম আর ভীত নয়। ঢাকা, কলকাতা, সিলেট, কৃষ্ণনগর, দুই বাংলার তরুণরা এখন ইতিহাসকে নতুনভাবে পড়ে। তারা বোঝে, স্বাধীনতা মানে কেবল ভূখণ্ড নয়, এটা আত্মমর্যাদার প্রশ্ন। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিওর নিচে এক তরুণ লিখেছিল, মমতা যা বললেন সেটা কেবল পশ্চিমবঙ্গের জন্য নয়, এটা গোটা বাঙালির সত্য। আরেকজন লিখল, 47-এ ভাগ করেছিল ব্রিটিশরা, 71-এ শৃঙ্খল ছিঁড়েছিল বাংলাদেশ, এখন সময় ইতিহাসের আত্মাকে মুক্ত করার। এই জাগরণ নিঃশব্দ নয়, এটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ফেসবুক পোস্ট থেকে রাতের আলোচনা পর্যন্ত। তারা এখন আর বিজয় দিবস মানে শুধু যুদ্ধের জয় হিসেবে দেখে না, তারা দেখতে চায় ইতিহাসের মুক্তির জয়। ভোর হয়েছে, নদীর ওপর পাতলা কুয়াশা, বাতাসে শিশিরের গন্ধ। এক বৃদ্ধ ছেলে জাল ফেলছে, পাশে ছোট্ট এক শিশু। শিশুটি বলে, দাদু, বাংলা কি সত্যি ভাগ হয়ে গেছে? বৃদ্ধ জাল টেনে বলে, মানচিত্রে ভাগ, মনে নয়। নদীর পানি দুই তীরে, কিন্তু রং তো এক। দূরে আজানের সুর ভেসে আসে, আর সূর্যের আলো পড়ে জলের ওপরে। বৃদ্ধ চোখ বন্ধ করে বলে, বাংলাকে শাসন করা যায় না, বাংলা শুধু জেগে ওঠে প্রজন্ম থেকে প্রজন্মে। রোদ উঠতে থাকে ধীরে ধীরে, নদীর জলে তার প্রতিফলন যেন ইতিহাসের আয়না, যেখানে দেখা যায় সব মুখ, 47-এর কান্না, 71-এর রক্ত, আর আজকের তরুণ প্রজন্মের জেগে ওঠা মুখ। কেউ জানে না ভবিষ্যৎ কোথায় যাবে, কিন্তু সূর্যের আলোর মতো নিশ্চিত এক সত্য বেঁচে থাকে, বাংলাকে শাসন করা যায় না, বাংলা শুধু জেগে ওঠে।